ওকে সো দেখো আমরা হচ্ছে চ্যাপ্টার 3 জ্যামিতি যেটা আছে জ্যামিতি এটা পড়ি। ওকে সো জ্যামিতি ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 3 মেবি তোমাদের শুরু করি আমরা, টানা শেষ করে দিব, 6টা চ্যাপ্টার মেবি বাকি আছে। বলছে ভাইয়া এবিসি ত্রিভুজে কোন সি সূক্ষ্ম কোণ এডি লম্ব বিসি, বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কোনটি? আচ্ছা আমাকে বলছে কোন সি সূক্ষ্ম কোণ, ঠিক আছে। তো আমি একটা ত্রিভুজ আঁকি, এ বিসি একটা ত্রিভুজ, কথা কথা কোন সি সূক্ষ্ম কোণ, ঠিক আছে এইভাবেই তো আঁকলে হয়ে যেতেছে, সমস্যা নাই তো। ওকে এটা দিয়ে আঁকি, কথা কথা এটা দিলাম যে এ বিসি একটা ত্রিভুজ, ঠিক আছে এটাকে বি দেই, এটা সি, সিটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে। এডি লম্ব বিসি, কি বলছে এডি লম্ব বিসি, বিসি এর উপর এডি লম্ব, বিসি এর উপর এডি লম্ব। বলছে বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা? বিসি এর উপর এই বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা? লম্ব অভিক্ষেপ মানে কি বুঝো, লাইক এখানে মনে করো তোমার সূর্য আছে, এই সূর্যটা যদি ছায়া দেয় তাহলে এই বাহুটার ছায়া কোথায় পড়বে বলো? এই বাহুটার ছায়া, সূর্য যদি খাড়াভাবে ছায়া দেয় তাহলে এই বাহুর একদম একদম ফার্স্ট এখান থেকে শুরু হবে ছায়া, এইভাবে পড়বে 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 এবং এখানে শেষ হবে, দেখবেন ছায়াটা এইখানে থাকবে, এখানে থাকবে না। তাহলে এই এসি এর লম্ব অভিক্ষেপ কোনটা? সিডি না? বলো সিডি না? এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। ওকে এরপরে কোনো রেখার উপর ওই রেখার লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য কত? লাইক একটা রেখা এটা, তো ওই রেখার উপর ওই রেখার কোনো লম্ব অভিক্ষেপ আছে? লাইক আমি এখানে যদি সূর্য দেও, ওই রেখার উপর ওই রেখার কোনো লম্ব অভিক্ষেপ পাওয়ার সম্ভাবনা আছে? নাই, শূন্য, ঠিক আছে। কারণ তুমি বুঝতেছো সূর্য মাথার উপর যখন থাকবে তখন ছায়া দেখা যাবে না, সো ওই রেখার উপর তার নিজের রেখার উপর তার নিজের কোনো ছায়া মানে অভিক্ষেপ পাবা না। বিএন এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ কি বলছে ভালো করে বুঝছি, এই যে বিএন এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ, এই যে দেখলেই বুঝবা এই এবি এর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। এবি এর লম্ব অভিক্ষেপ মানে কি? এটা ঠিক এই যে বিএন এর উপর, মানে এই বিএন এর উপর লম্ব অভিক্ষেপ দিবা, তো এইদিকে দেখে মনে করো তুমি একটা আলো দিতেছো, সো আলো যদি দেও তাহলে এই যে এবি আছে এই এবি কি পড়বে? সোজা বরাবর এইভাবে যাবে না, এই পার্টটা পড়বে, এই যে এই পার্টটা হচ্ছে তোমার এটা আলো এইভাবে পড়বে না, ভালো করে দেখো এটার উপরে পড়বে, সো এই বিসিটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ, বিসি, বুঝছো? ওকে এরপরে আসো ত্রিভুজ পি কিউ আর এ, পি কিউ সমান কিউ আর সমান 4, এটাও 4, কিউ আর সমানও 4। বলছে আর কিউ এর উপর পি কিউ এর লম্ব অভিক্ষেপ কি? সো আর কিউ এর উপর এই যে পি কিউ আছে, পি কিউ এর লম্ব অভিক্ষেপ কি? আর কিউ এর দিকে তুমি এখানে যদি সূর্য দাও, ছায়া দাও, তাহলে এটার ছায়া কই পড়বে? সোজা বরাবর এই যে এইখানে পড়বে না, ভালো করে বুঝো, এটা ছায়া এইদিকে আসবে, যে এইদিকে আসবে, এইদিকে আসে এখানে পড়বে, এখানে পড়বে না, এখানে তোমার লম্ব অভিক্ষেপটা হবে এই যে এই বরাবর, এটা হবে লম্ব অভিক্ষেপ। এটা তো কিউ, এটা মনে করো আমি যে কোনো একটা দিলাম লাইক এস দিলাম, এই যে এইটা হবে লম্ব অভিক্ষেপ, এই কিউ এসটা হবে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের 4 দেওয়া আছে, একবার ভালো করে বুঝো, মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, কথার কথা, ঠিক আছে। এইটা মনে করো যদি দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এই বাহুর লম্ব অভিক্ষেপ এটার উপর, দেখো এই দুইটার কোণ আছে না, তাহলে এই বাহুর মানে এইটার লম্ব অভিক্ষেপ এই বাহুর উপর, মনে করো এটা এবি বাহু, তো এসি, সো এবি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ যেটা ওইটা সমান হচ্ছে আর সমান হবে cos θ, কি হবে বলো? cos θ হবে, কি হবে? cos θ, মানে আর সমান কি হবে? কোন cos θ? এই যে তার বাহু যেটা আছে এসি cos θ, এখানে যেটা থাকবে ওইটার cos θ হবে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। তুমি এখানে এটাও দিয়ে 120 ডিগ্রি, এটা পাবা 60 ডিগ্রি, ঠিক আছে। লম্ব অভিক্ষেপ মানে কি? cos θ, ঠিক আছে। এইটা এমসিকিউগুলো শুরু করি, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতির সব সূত্র আমরা জানি আশা করি। ফার্স্ট অফ অল ওয়েট, বুঝতেছো তোমরা ভাই কি বলছি? তোমার লাইক এই বাহুর লম্ব অভিক্ষেপ মনে এই দিকে বের করতেছো, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি θ হয়, তো এই লম্ব অভিক্ষেপ এটা হবে, দেখো লম্ব অভিক্ষেপ যদি আর হয়, ভালো করে বুঝো, লম্ব অভিক্ষেপ যদি আর হয়, ঠিক আছে, তাইলে এই যে বা লম্ব অভিক্ষেপই যদি তুমি যদি এটাকে আর ধরো, কথা মনে করো তুমি এটাকে আর ধরছো, ঠিক আছে, এবং লম্ব অভিক্ষেপটা বের করতে চাইতেছো, কিউএস লম্ব অভিক্ষেপ ওইটা বের করতে চাইতেছো, ওইটা সমান কি হবে? এই যে এই বাহুটার cos θ, এই বাহুটার cos θ হবে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। এটা ব্যাখ্যাতে চাইতেছি না কারণ সময় নেই, আর মান 4 দিয়ে দিছে, তাহলে 4 cos, এই কোণটা 60 ডিগ্রি, কারণ এটা 120 হলে এটা 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি দিলে 4 cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, এখান থেকে 2 পাবা, ঠিক আছে। নেক্সট ত্রিভুজ এবিসি এর তিনটা বাহুর দৈর্ঘ্য 5 4 3, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ কত সেন্টিমিটার? আমরা একটু দেখি। এবিসি ত্রিভুজে
তো তিনটা বাহু 5 4 3 দিয়েছে 5 4 3 তে আমরা জানি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তো এখানে এসি সমান 5 বসে, দেখো এই যে 5 যেটা 5 4 3 তে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, যেটা আমরা ভালো করে জানি, ঠিক আছে। কলটা কাটো। তো এই যে এটা হচ্ছে মনে করো BC4, তাহলে এসি যে 5 বসে অবশ্যই এটা অতিভুজ হবে, এই যে এটা হবে অতিভুজ, মানে অবশ্যই বড় যেটা এটা অতিভুজ হবে, সো এটাকে বি দিলাম। তাহলে BC4, এই যে BC4 এবি কত B3। এখন বলছে এসি এর উপর, এসি না বিসি বাহুর উপর, দেখো এই যে বিসি বাহু আছে, এই বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব বিক্ষেপ কি, তাহলে এখান থেকে তুমি একটু সূর্য ধরো বা আলো দেও মনে করো, তাই আলো দিলে যে এটার ছায়া কি এই পুরো বিসির উপরই পড়বে, ভালো করে বুঝো। দ্যাট মিনস এই বিসিটাই হচ্ছে লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপ বিসি, ঠিক আছে। এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিসি, তে বিসি কত 4, তাহলে এটার লম্ব বিক্ষেপ হবে 4, ঠিক আছে। বিসির মান কত 4, দ্যাট মিনস এটার লম্ব বিক্ষেপ হবে 4, ঠিক আছে। চিত্রে কোণ বিএসি এর মান কত, কোণ বিএসি লাইক বিএসি এই কোণের মান বের করতে হবে। তুমি ভালো করে চিন্তা করে দেখো, এই টোটাল হচ্ছে 180, ঠিক আছে। এটা যদি 60 হয়, এটা 120 হবে, কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নেই, কারণ টোটাল 180। এবারে দেখো এই তিন কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, এটা 20 এটা 120, তাহলে কত হইলো 20 + 120 কত 140 হইলো। তাহলে এইটা কত, তিন কোণের সমষ্টি তো 180 থাকে, তাহলে এটা কত হবে 180 থেকে এই দুইটার সমষ্টি বিয়োগ দিলে যেটা পাবো এটা 40, এটা কত 40, শেষ, ইজি না। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার হলে প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, a এর মান কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে √3/2a। বলো সমবাহু ত্রিভুজের মধ্যমা কত? সমবাহু ত্রিভুজের মধ্যমার সূত্র হচ্ছে √3/2a, বুঝছো? তো আমাদের বলছে মধ্যমা প্রতিটি বাহুর দৈর্ঘ্য a এবং মধ্যমা 2, দ্যাট মিনস √3/2a = 2, এই যে মধ্যমা = 2 ধরছি। এবার a সমান কি পাবা, 2 আছে, এটা ওই পাশে উল্টে যাবে, 2/√3 হয়ে যাবে, তাহলে 2 মানে 4/√3, এটা হিসাব করলে এটা পাবা, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের মধ্যমাত্র যদি এত হয়, অতিভুজের দৈর্ঘ্য কত? ওকে, তোমাদেরকে সূত্র দেখাই। লাইক ফার্স্ট অফ অল এটা ত্রিভুজের মনে করো এ বি সি বাহু এগুলো, বা আমি সুন্দর মতো এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এটা এ কোণ হইলে এই বাহু হবে এ বাহু, এটা বি কোণ হইলে এই বাহু হবে বি বাহু, মানে কোণের বিপরীতটা বাহু থাকে। এটা সি কোণ হইলে এই বাহু হবে সি বাহু। এবার এগুলার মধ্যমা তো বুঝো, লাইক বিপরীত বাহুর মধ্যবিন্দুতে এই কোণ থেকে তুমি এটা মানে রেখা টানলা, এখানেও সেমভাবে, এখানেও সেমভাবে, ঠিক আছে। সুন্দর মতো আঁকতে হবে, পারফেক্টলি হবে এটা। তাহলে এই যে এইটা আঁকছি না, এটাই হচ্ছে মানে মধ্যমা, ঠিক আছে। তো মধ্যমা যেখানে সেট করে এটাকে বর্গকেন্দ্র বলা হয়। যাই হোক, এই যে মধ্যমাগুলো আছে না, এই যে এটা যদি ডি হয়, এটা যদি ই হয় এবং এটা যদি এফ হয়, তাহলে এখান থেকে সূত্র হচ্ছে ভাইয়া দেখো মধ্যমা এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক, মধ্যমা এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক সূত্র কি তোমরা জানো? বলো, মধ্যমা এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক সূত্র কি তোমরা জানো? দেখো মধ্যমা এবং বাহুগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে 3 * a² + b² + c², বাহুগুলার বর্গ = 4 * মধ্যমাগুলা d² + e² + f², এটা হচ্ছে সূত্র। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি হয়, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি হয় তাহলে শর্ত হচ্ছে অতিভুজ যদি সি হয়, ঠিক আছে, আর বাকি যদি মধ্যমাগুলা ভালো করে বুঝে, যে মধ্যমাগুলা যদি এইভাবে হয়, এটা মনে করা হচ্ছে আমাদের এ মধ্যমা, ঠিক আছে, ঠিক আছে, এটা মনে করো আমাদের বি মধ্যমা, এটা মনে করা হচ্ছে আমাদের সি মধ্যমা, এইভাবে যদি হয়, ঠিক আছে। এ না মধ্যমা ডি ই এফ ধরো, এটা ডি মধ্যমা, ই মধ্যমা, এফ মধ্যমা, অতিভুজ যদি সি হয়, তাহলে সূত্র হচ্ছে তোমার এই যে মধ্যমা এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, মধ্যমাত্র এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, মধ্যমাত্র এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। মধ্যমাত্র এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে, বলো মনে আছে এটা কি? এটা হচ্ছে 3 * a² + b² + c² যেগুলো 4 * d² + e² + f², বাট অতিভুজের সাথে মধ্যমার সম্পর্ক হচ্ছে 30c² সমান, এই যে সি যদি অতিভুজ হয় তাহলে 30c² সমান 2 * d² + e² + f²। তো আমাকে বলছে দেখো একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের মধ্যমা এইগুলা, তো এটা ডি ই এফ ধরতে পারো, অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে অতিভুজ হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে c² সমান কি পাবা 2 * ডি ই এফ এর মান বসাও, এটা 6² 7² 8², ব্যাপারটা হচ্ছে এখান থেকে মানগুলা বসাইছি। আর এই যে 3 যেটা আছে এটা এখানে ভাগ হয়ে যাবে, যাবে না? অবশ্যই যাবে। তাহলে c² সমান কি পাবা, এটা হিসাব করো,
এটা হিসাব করো, এটা হিসাব করো, কত পাইতেছি 2 × 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ডিভাইডেড বাই 3, কত পাইলাম 99 পয়েন্ট সামথিং, 99.33। এরপরে তুমি সি বের করবা, তুমি রুট ওভার আনসার, আনসারকে রুট করলে কত আসে, রুট ওভার আনসার 9.96 নাম্বার আনসার, ঠিক আছে। এরপরে আসো চিত্রে বিডি এর মান কত, দেখো চিত্রে বিডি, এই যে বিডি এর মান কত, ঠিক আছে, চিত্রে বিডি এর মান, বিডি এর মান বের করতে বলছে, ভালো করে বুঝছো। তো বিডি বের করতে হলে এটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই এটা জানা লাগবে। তুমি এখান থেকে দেখেই বুঝতে আসছো যে এটা 5, এটা 4 হইলে এটা 3 হবে, কারণ সমকোণী ত্রিভুজের এই ফর্মেটটা ভালো করে জানো। পিথাগোরাস করলে এটা 3 আসবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করলে এটা আসবে। এবার এটা 3 পাইছো, এটা 12, তাহলে এটা কি, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি স্কয়ার বা বিডি স্কয়ার ইকুয়াল টু হবে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এটাই তো হবে, হবে না? তাহলে এবি কত, এবি হচ্ছে 12, তাহলে 12 স্কয়ার মাইনাস এডি কত, এটি হচ্ছে 3, 3 স্কয়ার, এটা কত পাইলাম 144 মাইনাস 9, দ্যাট মিন্স হচ্ছে 144 মাইনাস 9 সমান 135 আসতেছে। বিডি ইকুয়াল টু কি আসবে, রুট ওভার 135, ঠিক আছে, বুঝছি। এবিসি ত্রিভুজে কোন বি সূক্ষ্ম কোণ হলে নিচের কোনটা সঠিক, এই যে ফার্স্ট অফ অল 3টা শর্ত আছে, এই যে মনে করো এ বি সি ত্রিভুজ, ঠিক আছে। তো বি যদি সূক্ষ্ম কোণ হয়, বি যদি সমকোণ হয়, তাহলে আমরা জানি এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে, ঠিক আছে। আর এটা যদি এরকম হয়, দেখো বি যদি সূক্ষ্ম কোণ হয়, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে, বি সূক্ষ্ম কোণ, তাহলে বি এর বিপরীতে এসি আছে না, তাহলে এখানে হবে এই এসি স্কয়ার ইজ স্মলার দেন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আর যদি এরকম হয়, লাইক মনে করো এরকম, এটা স্থূল কোণ, ঠিক আছে, এরকম হয়েছে, বিটা যদি স্থূল কোণ হয়, আরো সুন্দর মতো আঁকি, ওকে, এটা বি, বি যদি স্থূল কোণ হয়, তাহলে বি এর বিপরীতে এসি আছে না, তাহলে এখান থেকে হবে এসি স্কয়ার ইজ গ্রেটার দেন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই 3টা শর্ত, ঠিক আছে। তখন হচ্ছে দেখো বি সূক্ষ্ম কোণ, তাহলে কি হবে, এই যে বিপরীতে যেটা আছে এসি স্কয়ার ইজ স্মলার দেন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হবে, যে এটা হবে, এই যে এটা। এবিসি এডি বিই সিএফ মধ্যমা 3টি জি বিন্দুতে ছেদ করে যায়, তাহলে এডি অনুপাত এজি কত, ভালো করে বুঝো। এই যে মধ্যমা মনে করো ওকে, এটা মনে করলাম এ বি সি, তো এ বি সি এডি বিই সিএফ, এডি এডি বিই তারপরে আছে সিএফ না, তো এডি বিই সিএফ এর মধ্যমা 3টো জি বিন্দুতে ছেদ করছে, এই যে জি বিন্দুতে ছেদ করছে। তো এইভাবে যদি ছেদ করে, তাহলে মনে রাখবে এই যে এজি অনুপাত, এই যে এজি অনুপাত জিডি, এই জি অনুপাত জিডি সমান কত হবে জানো, 2:1, বা এই বিজি অনুপাত জিই, ঠিক আছে, এটা অনুপাত এটা সমান সবসময় 2:1 হয়, ঠিক আছে, বুঝতেছো। এইবার তোমাকে কি বের করতে বলছে, এডি অনুপাত এজি, তো এডি কত ভালো করে বুঝে, এডি কত একবার মুছো তো, এটা মুছি একবার, এডি কত আমাকে বলো, এটা তো ই, এটা ছিল ডি, এটা 2 হয়, এটা 1 হয়, তাহলে পুরো এডি কত, পুরো এডি হচ্ছে 2 আর 1 2 আর 1 3, পুরো এডি হচ্ছে 3, আর এই এজি কত, এটা তো জি, এই এজি কত, এজি 2 না, কারণ 2:1 বিভক্ত করে, এটা হচ্ছে 2, তাহলে 3:2, ঠিক আছে। আর যদি বলতো এজি অনুপাত জিডি, তো এটা হয়তো 2:1, মধ্যমাত্রয় 2:1 বিভক্ত করে মধ্যমাগুলা। একটি সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত, দেখো এটা সমবাহু ত্রিভুজ বা যে কোনো বাহু ত্রিভুজ হোক, ত্রিভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360, এই যে এটা একটা বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ, এখানে পাবো, ঠিক আছে, ত্রিভুজের বহিস্থ কোণ, এই যে এই কোণ, এই যে বহিস্থ কোণগুলোর সমষ্টি কত 360, এটা মনে রাখো, ওকে। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুগামী বৃত্তের কেন্দ্রকে কি বলে, দেখো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুগামী বৃত্তের কেন্দ্র, লাইক এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষ টাচ করে যদি একটা বৃত্ত যায়, ভালো করে বুঝো, এটা বৃত্ত মনে করো যেটা ত্রিভুজের 3টা শীর্ষকে টাচ করে গেছে,
ওটাকে কি বলা হয়? পরিবৃত্ত বলা হয় না? এটাকে কি বলা হয়? পরিবৃত্ত বলা হয়, পরিবৃত্ত বলা হয়। আর যদি এরকম হয়, একটা ত্রিভুজ আছে, একটা বৃত্ত এটার ভেতরের বাহুগুলাকে টাচ করছে, মানে ভেতরে জাস্ট বাহুগুলাকে টাচ করছে, এরকম যদি হয়, এটা হচ্ছে অন্তবৃত্ত। এটা কি আঁকছি? এটা হচ্ছে অন্তবৃত্ত। এটা কি? অন্তবৃত্ত। আর বহিবৃত্ত কি? মানে বাহুগুলাকে বর্ধিত করবা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ত্রিভুজ, মনে করো, সরি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এর এই বাহুগুলাকে বর্ধিত করলে এখানে যে বৃত্তটা পাবো এটা হচ্ছে বহিবৃত্ত। এটা কি? এটা হচ্ছে বহিবৃত্ত। আশা করি বুঝাইতে পারছি। তো এটা কি? এটা হচ্ছে পরিবৃত্ত। আচ্ছা, বলছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুগামী বৃত্তের কেন্দ্রকে, এটা পরিবৃত্ত, তাহলে এই বৃত্তর কেন্দ্রকে বলবে অবশ্যই পরিকেন্দ্র। কি বলবে? পরিকেন্দ্র। অন্তবৃত্তের কেন্দ্রকে অন্তকেন্দ্র, ঠিক আছে? আর বরকেন্দ্র হচ্ছে তোমার ইয়েগুলো, ওই যে মধ্যমা যেখানে সেট করে। কোন ত্রিভুজের নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল 16 পাই বর্গ একক। উক্ত ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? মনে রাখবা, নববিন্দু বৃত্ত, ঠিক আছে? নববিন্দু বৃত্ত যেটা, এই যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ যদি তোমার আর হয়, ব্যাসার্ধ যদি তোমার আর হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 2r। পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? 2r। পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে কোন ত্রিভুজের নববিন্দুর ক্ষেত্রফল এত বসে, তাই না? বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার, এখান থেকে আমি rটা বের করি, 16 পাই, পাইয়ে পাইয়ে কাটা, r সমান পাবো 4। তো এটা যদি 4 হয়, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? দ্বিগুণ হবে। ভালো করে বুঝো, পরিবৃত্তের ব্যাসার্ধ কি হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ হবে দ্বিগুণ, মানে 2 × 4। তাহলে এবার পরিবৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, যেখানে r1 ধরলাম, মনে করো পাই আছে, এটা হবে 8, পরিবৃত্তের ব্যাসার্ধ আসবে 8, তাহলে এটা কত আসলো? 64 পাই। ব্যাপারটা বুঝছো? যে এটা মনে রাখো, নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ থেকে পরিবৃত্তের ব্যাসার্ধটা দ্বিগুণ, ঠিক আছে? এরপরে কোন ত্রিভুজের লম্ববিন্দু থেকে কোন শীর্ষের দূরত্ব 6 সেন্টিমিটার হলে পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত? মনে রাখবা, লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব যেটা, পরিবিন্দু থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের অর্ধেক, ঠিক আছে? বুঝছো? লম্ববিন্দু থেকে শীর্ষের দূরত্ব যেটা, পরিবিন্দু থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্ব হচ্ছে অর্ধেক, তাহলে এটা 6 হলে অর্ধেক কত? 3 হবে, ঠিক আছে? বুঝা গেছে? ত্রিভুজের একটি মধ্যমার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বার কেন্দ্র অনুপাত কত অনুপাতে বিভক্ত হবে? বর কেন্দ্র কত অনুপাতে বিভক্ত হবে? আমরা জানি 2:1 বিভক্ত হয়, 2:1 বিভক্ত হয়, ঠিক আছে? বুঝতেছো? এবার এই দুইটার অনুপাতগুলোর যোগফল হচ্ছে 3। ভালো করে বুঝো, অনুপাতগুলোর যোগফল হচ্ছে 3, তাহলে 3 ভাগের 2 ভাগ যাবে হচ্ছে, আচ্ছা 2:1 বিভক্ত। এবার যদি আমি এই 2 অনুপাতে কত পাবে, 1 অনুপাতে কত পাবে, ওইটা যদি বের করতে চাই, তাহলে কেমনে বের করবো? আসলে অনুপাতগুলোর যোগফল বের করবো। এই যে 2 আর 1 আমি যোগ করলাম, 2 আর 1 যোগ করলাম, 3 বের হইলো অনুপাতগুলোর যোগফল। তাহলে আমাদের ভালো করে বুঝো, প্রথমটা কত হবে? এই যে 3/2, মানে এই যে 2 অনুপাত যেটা, এটার জন্য কি হবে? 10 এর 3/2 অনুপাতগুলোর যোগফল, আর উপরে হবে যে এই অনুপাতটা। তো এটা যদি করি আমরা, তাই আই থিঙ্ক এটা আসবে, ঠিক আছে? এরপরে 1 অনুপাতের জন্য কত পাবে? এই 10 এর টোটাল তো 10 মধ্যমার দৈর্ঘ্য, তাহলে 3/1, ঠিক আছে? কারণ 2:1 বিভক্ত হয়, 2 ভাগ যাবে একখানে আর 1 ভাগ এখানে, ওইটা আসবে এটা, ঠিক আছে? এইটা আনসার। বুঝতেছো? ত্রিভুজ PQR এর মধ্যমাত্রায় পরস্পরকে অবিন্দুতে ছেদ করলে, অবিন্দুকে বলা হয় বরকেন্দ্র। মধ্যমাত্রায় যেখানে ছেদ করে এটা হচ্ছে বরকেন্দ্র, ঠিক আছে? ত্রিভুজের পরিকেন্দ্র, বরকেন্দ্র, লম্ববিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, কারণ এগুলো একই সরল রেখায় থাকে, ঠিক আছে? চিত্রে পি বিন্দুর নাম কি? এই যে এখানে একটা ভুল করছে, সেটা হচ্ছে প্রত্যেকটা এইভাবে লম্ব দেওয়া ছিল, এভাবে লম্ব দেওয়া ছিল, তাহলে প্রত্যেকটা লম্ব যেখানে এসে ছেদ করে এটাকে বলা হয় লম্ববিন্দু। কি বলা হয়? লম্ববিন্দু, ঠিক আছে? মনে থাকবে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে এর পরিবেশার্ধ কত? মনে রাখবা, পরিবেশার্ধ আর হইলে এর সমান হচ্ছে ABC ডিভাইডেড বাই, দেখো পরিবেশার্ধ আর হইলে এটা সূত্র হচ্ছে ABC ডিভাইডেড বাই 4 × ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? ভালো করে বুঝো, একটা ত্রিভুজ ABC, এটা ত্রিভুজ ABC, এটা মনে করো বাহুগুলোর দৈর্ঘ্য ABC, এইটার পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এই ABC এর গুণফল ডিভাইডেড বাই 4 × ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 বলছে, তাহলে ওটার ক্ষেত্রফল কি আসবে? √3/4 ঠিক আছে? তখন কত আসবে? √3/4 আসবে। ভালো করে বুঝো, এর পরিবেশার্ধ বের করতে হচ্ছে, তাহলে R = হবে, দেখো সমবাহু ত্রিভুজ হইলে প্রত্যেকটা বাহু সেম, এটা A, এটা A, এটা A, তাহলে এখানে হবে A × A × A, বুঝতেছো? আর 4 ×
এটা কি হবে √3/4 জাস্ট, কারণ বাহুর দৈর্ঘ্য 1 বসে, √3/4। এখন কথা করতে হচ্ছে যে এ গুলার মান তো 1 না, কারণ বাহু তো 1 করে, ঠিক আছে। 4 কাটা √3 আছে, সো 1/√3 হচ্ছে পরিবেশার্ধ, ঠিক আছে। এরপরে বলছে জ্যামিতিক অঙ্কনে আমরা চলে আসছি। জ্যামিতিক অঙ্কন চ্যাপ্টার কোনটা ভাইয়া? চ্যাপ্টার হচ্ছে 4, ঠিক আছে। চ্যাপ্টার কত? চ্যাপ্টার 4। 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণের দ্বিগুণ নিচের কোণটা। দেখো সম্পূরক কোণ কি ভাইয়া? সম্পূরক কোণ দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন একটা আর একটা সম্পূরক কোণ। তাহলে 50 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? 180 - 50, কারণ দুইটার সমষ্টি 180 হইতে হবে। এটা হচ্ছে 130 ডিগ্রি। এই 50 ডিগ্রির সম্পূরক কোণ কত? 130 ডিগ্রি। তো এই সম্পূরক কোণের দ্বিগুণ কত বলছে? দ্বিগুণ কত হবে? 2 ইন্টু এই যে 130 ডিগ্রি সম্পূরক কোণ ছিল, দ্বিগুণ হবে তাহলে 260। কত হবে? 260, ঠিক আছে। ওকে, বুঝতেছি আমরা। নেক্সট, এবিসি সমবাহু ত্রিভুজের কোণ এসিডি এর অর্ধেক কত? এবিসি সমবাহু ত্রিভুজের এসিডি এর অর্ধেক কত? ভালো করে বুঝো। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা যে 120 ডিগ্রি, এটা কনফার্ম, কারণ টোটাল হচ্ছে 180, ঠিক আছে। 60 আর 120 মিলে 180 হয়, বুঝতেছো? এটা কেমনে বের করছি? 180 থেকে এটা বিয়োগ দিয়ে। তো এইবার বলছে কোণ এসিডি এর অর্ধেক কত? এসিডি এর অর্ধেক, তো 120 এর অর্ধেক কত? 120 এর অর্ধেক কত বলো? 60 না? অবশ্যই 60। ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্ত কি পেয়েছিলাম? AC² = AB² + BC², মানে যেটা বড় বাহু আছে ওইটা হচ্ছে বাকি দুইটার স্কয়ারের সমষ্টি থেকে বেশি হবে। তো এটাতে করা থাকে, এটাতে বড় বাহু 4, এটা 4² = 3² + 3² হয় কিনা দেখি আমরা একটু। 16 9 9 18, এটা হয়েছে? হয় নাই। তো সেম ভাবে এইগুলা করলে মিলবে না। এটার ক্ষেত্রে দেখো এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, এটা হয়ে যাবে 5² = 3² + 4², এটা মিলবে না। 25 > এই দুটো যোগ করলে 25ই হয়, হবে না, এটা সমকোণী ত্রিভুজ হবে। এগুলা কোনোটা দ্বারা হবে না, শুধুমাত্র এইটাতে দেখো এই যে বড় বাহু 6 আছে না, 6² = 3² + 4² হয় কিনা। 6² 36, 3² 9 আর 4 কত? 25, তাহলে এই যে 36 25 থেকে বেশি, এই যে 36 25 থেকে বেশি, এই যে এইটাই একমাত্র খাটছে এই শর্তটা, এটাই একমাত্র মানছে। এটা দ্বারা স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, আর এটা দ্বারা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, ঠিক আছে। কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5, পরিসীমা 144 হলে ক্ষুদ্রতম বাহু কত? দেখো বাহুগুলোর অনুপাত এইভাবে দিছে, ঠিক আছে। তুমি ধরে নিবা বাহু হচ্ছে একটা 3x, আর একটা 4x, আর একটা 5x। পরিসীমা বলছে 144, তাহলে ত্রিভুজের পরিসীমা কি? সবগুলা বাহুর যোগফল 3x + 4x + 5x, এগুলার যোগফলই হচ্ছে 144, এটাই বলছে। তো এটা হিসাব করলে কত আসে? দেখো কত আসে? 3 + 4 + 5 12 আসতেছে, তাহলে 12 = 144, 12x। x সমান কত বাবা? 144 / 12, 12ই আসতেছে x। তো ক্ষুদ্রতম বাহু কত? ক্ষুদ্রতম তো এইটাই আসবে, 3x যেটা, তাহলে 3 × x এর মান 12, 36 আসতেছে। কত আসতেছে? 36, ঠিক আছে। বুঝতেছো? বলো, বোঝা যাচ্ছে? হ্যাঁ, আশা করি বোঝা যাইতেছে। এভরিথিং ইজ ওকে। বৃত্তের পরিদিষ্ট কোনো বৃত্ততে কয়টি স্পর্শক আঁকা যায়? বৃত্তের পরিদিষ্ট কোনো বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়? বৃত্তের পরিদিষ্ট বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়? পরিধির উপর কয়টা স্পর্শক আঁকা যায়? বৃত্তের পরিদিষ্ট কোনো বিন্দুতে, পরিধির বাইরে না, হচ্ছে পরিদিষ্ট, পরিধির উপর। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ বলতেছি যেখানে খ দাগাইছে আমি তো বলি বৃত্তের পরিদিষ্ট কোনো বিন্দু। পরিদিষ্ট মানে কি? এটা একটা বৃত্ত, তো পরিধির উপর একটা বিন্দু আছে, এই বিন্দুতে তুমি সর্বোচ্চ একটা স্পর্শক আঁকতে পারবা, সর্বোচ্চ একটা স্পর্শকই আঁকতে পারবা, একটা ছাড়া কোনো স্পর্শক আঁকতে পারবা না। বৃত্তের পরিদিষ্ট বিন্দুতে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায় ভাইয়া? একটা স্পর্শকই আঁকা যায়, ঠিক আছে। বলো বৃত্তের পরিদিষ্ট বিন্দুতে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়? একটা স্পর্শক আঁকা যায়, একটা। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, লাইক এই যে একটা বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কয়টা স্পর্শক আঁকা যায়? বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শক আঁকা যায়, একটা হয় যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, আর একটা হয় এই দিক থেকে। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়, দুইটা আঁকা যায়, ঠিক আছে।
আর এটা বলছিল পরিধিস্থ, লাইক পরিধির উপর কোনো বিন্দু আছে, ওই বিন্দু থেকে বৃত্তে মাত্র একটা স্পর্শক আঁকা যায়, এটা একটা হবে। আচ্ছা, অন্তবৃত্তের ব্যাসার্ধ, অনেক সময় তোমাকে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলবে। অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে যে ত্রিভুজের বের করতে পারবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই তার অর্ধ পরিসীমা, এটা মনে রাখো, ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। এখন তোমাকে অনেক সময় এটা বলতে পারে, এক দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, কথার কথা, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, ঠিক আছে? তো এটা মনে করো হচ্ছে এ, ঠিক আছে? এটা মনে করো অ, আর এটার কেন্দ্র মনে করো সি, আর এটা মনে করলাম বি। তাহলে এই যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে R1 R2 ধরি, ভালো হবে, এটাকে C1 C2 ধরি। এটা মনে করো C1, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তো বহিঃস্পর্শ করলে দেখো, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এই যে এই দুইটার যোগফল R1 + R2। বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে বলো? বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। আর অন্তঃস্পর্শ যদি করে এইভাবে, অন্তঃস্পর্শ তো বুঝো, লাইক এটা একটা বৃত্ত, হ্যাঁ, পরে হচ্ছে এটার মধ্যে আরেকটা বৃত্ত অন্তঃস্পর্শ করছে। তো তুমি আগের বৃত্তের কেন্দ্র মনে করো এইটা, ঠিক আছে? এই যে এটা কেন্দ্র, এই আগের বৃত্তের ব্যাসার্ধ যদি তোমার হচ্ছে R1 হয়, আগের বৃত্তের ব্যাসার্ধ যদি হচ্ছে R1 হয়, ঠিক আছে, R1, এবং নতুন বৃত্তের ব্যাসার্ধ যেটা, এটা যদি হচ্ছে তোমার R2 হয়, তাহলে এই যে এটা C1, এটা C2, তাহলে তখন অন্তবৃত্ত মানে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই যে R1 আর R2 এর পার্থক্য, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবে এটা, ঠিক আছে? তো আমরা ধরতে পারি, লাইক মনে করো দুইটা বৃত্ত, এটার ব্যাসার্ধ 5, এটার ব্যাসার্ধ 3, দুইটা পরস্পরকে বহিঃস্পর্শ করছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 5 আর 3 8, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8, এইভাবে। অথবা মনে করো যে এটা একটা কোয়েশ্চেন ছিল যে তিনটা বৃত্ত, দেখো এটা মিস কেসে, এখানে তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, করতেই তো পারে স্বাভাবিক, তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে মনে করো, এবং তোমাকে বলে দিছে যে একটার ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া 4, ঠিক আছে? আমি বলি এই যে এটার ব্যাসার্ধ বলছে 4, এটার ব্যাসার্ধ 3, ঠিক আছে? 4 এটার ব্যাসার্ধ দিই, এটার ব্যাসার্ধ মনে করো 5, আর এটার ব্যাসার্ধ বলছে 4, এটার ব্যাসার্ধ বলছে 4, ঠিক আছে? তো এইবার দেখো বলছে এখানে এই যে তিনটা বৃত্ত আছে, তিনটা বৃত্তের ব্যাসার্ধ 5 4 3, এবার বলছে এদের কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা বের করো, এটা কোয়েশ্চেন ছিল, মিস গেছে আর কি। তো ভালো করে বুঝো, তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে বলছে এদের কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত। তো অবশ্যই বহিঃস্পর্শ করছে না, ওকে, বহিঃস্পর্শ করলে তো এটা 5 হইলে এটাও 5, এটা 4 হইলে এটাও 4, ব্যাসার্ধ তো বলে দেওয়া ছিল। তাই তুমি চিন্তা করে দেখো, এই যে এই একটা বাহু কত আসতেছে, এই বাহু আসতেছে 4 আর 3 কত 7, তো একটা বাহু আমরা 7 পাইলাম, এই বাহুটা কত 5 আর 3 8, এই বাহুটা কত 5 আর 4 হচ্ছে 9, তাহলে বলো পরিসীমা কত পাইতেছি, বলো পরিসীমা কত পাইতেছি, এই যে যোগ করো, তাহলে এই যে 7 যোগ 8 যোগ 9, এইভাবে যোগ করে বের করতে পারবো, ঠিক আছে? ওকে, তো কত আসে 8 আর 9 17, 17 আর 7 যা আসে তা আনসার, ঠিক আছে? সো এইভাবে আসলে আনসার দিও, আশা করি পারবা।